হাতে ধরে তুলে দিছে, আমি সাইডে দিছি অনলাইন। পরে তারা গিয়া দেখে আমি এই মানে যে রিপন আসলাম ওই রিপন নাই। ও অনেক চেঞ্জ হয়ে গেছি, কালো হয়ে গেছি, মানে অনেকটা শুকায় গেছি টেনশনে, পারিবারিক চাপ, ফ্যামিলি। আমার হচ্ছে মেন হচ্ছে ফ্যামিলি যদি ঠিক থাকে, এই যে আমি এখানে বসে রয়েছি গপ করতে ভালো লাগতেছে, আমার ফ্যামিলি ওদিকে ঠিক আছে। আমি বলছি একটা মেয়ে চলে গেছে, চলে যাক। আর একটা গেছে আরো 10টা যেভাবে আমার পিছে লাইন ধরে, এর জন্য আমি ভিডিও বানানো শুরু করছি। ছেঁকে খাওয়ার পর মোটিভেশন পাইছেন ভিডিও বানানোর? হ্যাঁ, আমি চিন্তা করছি একটা জিনিস, প্রেম কইরা আমার সাইডে চলে গেছে, একটা মেয়ে চলে গেছে, একজন যেই তো চলে গেছে, আমি চিন্তা করছি না আরো 10 জন যাবা আমার পিছে ঘুরে, এটা লাগিয়ে পরে আমি মন দিয়ে ভিডিও বানাই, ভালো লাগে ভিডিও বানাই, কাজ করতেছি ভিডিও বানাই, চালে উঠতেছি ভিডিও বানাই। আচ্ছা নিয়ে যাক, পেজ নিছে, আমারও তো আর নিতে পারছে না, আমি রিপনে আছে, আমার নিতে পারছে না। পরে এভাবে ধৈর্য ধরতে ধরতে পরে একদিন হঠাৎ করে ভাই আসে, থাকে না, আমার লাগে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, এটা মুরব্বীরা বলে। প্রত্যেকটা মানুষ শেয়ার দিয়ে একটা কথাই লিখছে যে আমার একটা রিপন মিয়ার মতন জীবন চাই, যে জীবনে চিন্তা কম, ঘোরাঘুরি হবে, টেনশন কম, শুধু হচ্ছে যে নিজে যেটা সেটা বাঁচবো, নতুন করে মানে ওই ফেক একটা স্মাইল নিয়ে থাকবো যে হ্যাঁ আমি অনেক সুশীল, আমি অনেক কিছু জানি, অনেক স্মার্ট, কিন্তু আমার জীবনে সুখ নাই। ঠিক আছে, এই যে আমার লেখাপড়া নাই, আপনার এক জায়গায় গেলে আমার সম্মান দেয়, এই সম্মানটা ভাই অনেক কিছু, এটা ভাই আমি টাকা দিয়ে জীবনও কিনতে পারলাম না। সম্মান, ইজ্জত, ভালোবাসা, এগুলি কখনো টাকা দিয়ে কিনা যায় না, এগুলি টাকা দিয়ে মাপা যায় না। আপনাকে নাকি আপনার আম্মু বলতো যে আপনি গরিবের রবিনহুড হবেন একদিন? এটা আমার আম্মু স্বপ্ন দেখতো, কয় তুমি বড় হইলে মানে কয় লেখাপড়া করে কি হইবা, লেখাপড়া করে আম্মা কইতেছে আমার ছেলে গরিবের রাজা রবিনহুড হইবে। রিপন এখন কোটি কোটি টাকা কামায়, 10 জনে বলতেছে, আল্লাহ দেখবেন একটা সময় 10 জনে যখন বলতেছে রিপন কোটি টাকা কামায়, একটা সময় আল্লাহ নিজেই দিয়ে দিবে যে রিপন তোর তো ভাগ্য ভালো, 10 জনে বলছে, এটা তোর দিয়ে দিবে, কিছু করার নাই, এটাই বাস্তব। আর আপনার কাবিনে কিন্তু আপনার বউ রাখে না, বউ রাখে মন থেকে, ইচ্ছা, ভাল লাগে, একটা বন্ধু, একটা ভালোবাসার মানুষ, একটা সবসময় গপ করার মতন বন্ধু বান্ধব, এরকম। আর যদি বউ মনে করেন সে তো হইল না, এটা হচ্ছে বউ না, এইটাই বউ, এইটাই বন্ধু, এইটাই সব। আপনার সাথে মিলে একটা আইকনিক কাজ হয়েছে, ওই যে হেইজি ম্যান এবং হচ্ছে আইমান ওরা যে একটা কাজ করছে জঙ্গলি মুভির শিয়াম ভাইয়ের সাথে, ওটা তো আইকনিক কাজ, মানে প্রমোশনের এরকম কাজ খুব কম হয় বাংলাদেশের মুভির। সারা রাত ধরে আপনার গুলশানে শ্যুট করছেন, শিয়াম ভাইয়ের সাথে কাজ ছিল, কেমন লাগছে বলেন? একদম শুরুর দিকে যাই রিপন ভাই, যে আপনি ভিডিও বানানোটা শুরু করলেন কিভাবে, কি থেকে? রিপন ভাই, আপনার কাছে জীবনের সফলতা মানে কি? আই এম দা রমজান শো, এটাই বাস্তব। আই লাভ ইউ। আমরা যখন রমজান শো শুরু করি, আমাদের একটা উদ্দেশ্য ছিল যে এইখানে এসে মানুষজন তার রিয়েল গল্পটা বলবে। প্রত্যেকটা পডকাস্টে গিয়ে তার বাহ্যিক যে গল্প সেটা শুনতে শুনতে আমরা তো ক্যামেরাতে দেখি যে তার বাহ্যিক গল্প, তার বাইরের জীবন, বা একটা মানুষের রিয়েল গল্প, সেটা তুলে ধরার জন্য আমরা তার রমজান শো শুরু করি। আপনি জানেন অন্তিক ভাইয়ের গল্প, তুর্যর গল্প, কিংবা খালিদ ফারহানের গল্প, যে গল্পগুলো আমরা বারবার একটা কমেন্ট পেয়েছি যে তার রমজান শোতে এসেই মানুষজন আসলে তার রিয়েল গল্পগুলো শেয়ার করে। এবং এইবার আমরা চেষ্টা করেছি যে দ্য রমজান শোতে এমন একজনকে আমরা ডেকে নিয়ে আসি যার বাহির ভিতর পুরোটাই রিয়েল। উনি যেভাবে রিপ্রেজেন্ট করে, উনি যেভাবে থাকে, উনি যেভাবে কাজ করে, পুরোটাই রিয়েল। এবং উনি এইভাবে থেকেই পুরো ইন্ডাস্ট্রিকে লিড দিচ্ছে, পুরো ইন্ডাস্ট্রিকে একটা কি বলবো যে ন্যাচারাল ভাইব দিচ্ছে, একটা সুন্দর জীবন, একটা হ্যাপিনেস জীবনের দিকে হচ্ছে নিয়ে যাচ্ছে। এবং আজকের আমার গেস্ট নানা দেন রিপন ভাই। রিপন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাকে দ্য রমজান শোতে স্বাগতম। ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপর বলেন জীবন কেমন যায়? আলহামদুলিল্লাহ, জীবন তো অনেক আল্লাহ ভালোই নিতেছে, শুক্রিয়া, সব আল্লাহর ইচ্ছা। শুক্রিয়া। এইটা না আমার ভালো লাগে, আমি আপনার সাথে আগেও মিশেছি যে আপনি অনেক শুক্রিয়া আদায় করেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো ইয়াতে, সব আল্লাহর রহমত। হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখে। যেমন হচ্ছে যে এই যে আজকের দুনিয়াতে আপনি জানেন যে মানুষ খুব বেশি প্রেসারে থাকে, সুখী থাকতে পারে না। এটা একটা বড় কারণ হচ্ছে যে আপনার আমাদের শুক্রিয়া নাই, আমাদের যে যে জিনিসটা থাকে সেটার প্রতি শুক্রিয়া নাই। আপনি কি বলবেন? হ্যাঁ, আমি এটাই বলি, মানে শুক্রিয়া আল্লাহর একটা ভালো একটা নিয়ামত, সব সময় আল্লাহর কথা বলতেছি। আপনি একটা সাধারণভাবে জিনিস দেখবেন, নামাজ পড়লে কিন্তু আপনার দিলে একটা অন্তরে আলাদা একটা শান্তি আসে। মানে ওই যে আপনি সারাদিন কি করছেন ওইটা আর মনে থাকে না, নামাজ পড়লে অতানি শান্তি লাগে।
আমরা তো বাঙালি, বাঙালি তো এক লাইন বেশি বুঝে, এটা তো আপনি বেশি জানেন। হ্যাঁ, আমরা হচ্ছে সহজভাবে বুঝতে চাই না, আমরা হ্যাঁ। আমাদের যেটা আছে সেটার শুকরিয়া আদায় না করে কার কি আছে কোনটা নাই সেটার পিছনে ছুটতে ছুটতে মনে হয় আমাদের সুখগুলো হারাই ফেলি। হ্যাঁ, আমি সুখের পিছে দৌড়লে তো আর সুখ আপনি পাইতেছেন না, হ্যাঁ সুখ আপনার পিছে খুঁজতে হবে। এক্স্যাক্টলি। এখন আমি টিয়ার পিছে দৌড়লে কি আমার লাভ আছে? টিয়া যদি আমার আয়া ধরা না দেয়। এখন সুখ আসলে যদি আপনার আপনার সুখ যদি আপনার টিয়াতে কিনুন যাইতো, তে সুখ কিন্তু আপনার দোকানে বিক্রি হতো, মানুষের টিয়াতে কিনে নিল সুখ। খুবই সুন্দর কথা বলছেন আপনি। ওই জন্য দেখা যায় যে মানুষের টাকা আছে, অনেক কিছু আছে, কিন্তু জীবনে সুখ নাই। শান্তি নেই, হ্যাঁ। কিছু করার নাই, এটাই বাস্তব। সব আল্লাহর নিয়ামত, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এক্স্যাক্টলি। মানতে হবে। আমরা আপনার হচ্ছে যে ওই যে টাঙ্গুয়ার হাওরের ভিডিওগুলো দেখতেছিলাম, ফার্স্ট অফ অল বলেন টাঙ্গুয়ার হাওর কেমন এনজয় করছেন, কেমন লাগছে? টাঙ্গর হাওয়ার খুব ভালো এনজয় করছি, কিন্তু আমরা তো বিহত হয়ে গেছিলাম, মরে হাতির যাইলাম গিয়া। কাহিনী কি হয়েছে? এই যে আপনার ওইখানে আমরা আপনার এই একটা খালের মতন ছিল, পরে নৌকা আমাদের আটকে গেছে। আটকে হ্যাঁ। যাওয়ার পরে নাইম ভাই আর আমি নামছি, নামার পরে তো নৌকা ছড়াই দিছি, পরে ঢেউ এই কি বড় বড় ঢেউ ভাই, এরম এরম করতেছে, পরে আমাদেরকে বাসায় নিছে গা। হাই হাই। পরে নৌকা ওলা মামা বুঝালছে এরা তো মরে যাইবো, নাক মুখ হলুদ হয়ে গেছে, পরে চালায় মামা আমরা উদ্ধার করে নিল। আর না তো এই দিন শেষ, একজন আরেকজনের হামজা দিয়ে দৌড়িয়াল তা তেই হারা গেছিলাম। সেটা কয় খালি বাঁচাও ডুববাচ্ছে, আমি তো মানে চোখ মুখ উল্টায় দিছি। বাপরে, এই কাহিনী ঘটছে? হ্যাঁ, মানে দুই হাত বেশ কম, যদি একজন আরেকজনকে ধরে লায় হুম। ও করে তোলে, আল্লাহ বাঁচায় আনছে এই দিন। আল্লাহ বাঁচাই দিছে আসলে। না ওই জায়গায় হচ্ছে তখন আপনারা যখন গেছেন বৃষ্টিও হইতেছিল আর পানিও বাড়তেছিল, হ্যাঁ হ্যাঁ, ওই ইয়াতে মনে হয় ঝামেলাও হয়েছে একটু। বাট এমনি কেমন এনজয় করছেন? আলহামদুলিল্লাহ পাহাড়, অনেক সমুদ্র। ভালো, ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে। আপনি প্রচুর ঘোরাঘুরি করেন, আপনি কিছুদিন আগে তো হচ্ছে যে শেরপুর গেছিলেন, হ্যাঁ আবার হচ্ছে সুনামগঞ্জ। আল্লাহ দিলে আমরা একটা আপনাকে, আমার খুব ভালো লাগে যখন আমি দেখলাম যে ধরেন নেপালের জিনিসটা কনফার্ম হলো, হ্যাঁ হ্যাঁ, ভিতরতে একটা শান্তি শান্তি ফিল আসলো যে ভাই ওকে, মানে সামওয়ান যে হচ্ছে যে গ্রামে থেকে কন্টেন্ট বানায় নিজের যে জীবন সেটাকে রিপ্রেজেন্ট করে এখন হচ্ছে যে আপনার বিদেশ যাচ্ছে ঘুরতে। মানে খুবই ভালো লাগছে ভাই। আমি দোয়া করি আপনার নেপালটা খুবই সুন্দর হোক, তারপর আমরা শ্রীলঙ্কা নিয়ে নেপাল ভুটান যা আছে সব আস্তে আস্তে যাইতে থাকবো। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, এটাই চাই। ভালোবাসা অনেক লাগলে নিবেন, আর থাকলে আমার দিবেন। খুব সুন্দর কথা। আমার টাঙ্গোর ভিডিওতে দেখতেছিলাম মানুষজন, আমি তো কমেন্ট পড়তেছিলাম, করতেছিলাম। আপনি অবিশ্বাস্য কিনা জানি না, প্রত্যেকটা মানুষ শেয়ার দিয়ে একটা কথাই লিখছে যে আমার একটা রিপন মিয়ার মতন জীবন চাই, যে জীবনে চিন্তা কম, ঘোরাঘুরি হবে, টেনশন কম, শুধু হচ্ছে যে নিজে যেটা সেটা বাঁচবো, নতুন করে মানে ওই ফেক একটা স্মাইল নিয়ে থাকবো যে হ্যাঁ আমি অনেক সুশীল, আমি অনেক কিছু জানি, অনেক স্মার্ট, কিন্তু আমার জীবনে সুখ নাই। ঠিক আছে? তো তাদের নিয়ে কি বলবেন যারা আপনার মতো সুখী হতে যায় জীবনে? সুখী হতে কি কি লাগে বলেন তো, মনে হয় আপনার? সুখী হতে গেলে আপনার সবগুলি সাবজেক্ট মিলায় চলতে হবে। সুখ, কষ্ট, দুঃখ এগুলি থাকেই মানুষের জীবনে, অস্বাভাবিক এর কিছু না, এগুলি কিন্তু থাকেই। হুম হুম। কষ্ট, সুখ, দুঃখ এগুলি আপনি যে মানায় নিতে পারে সময়ের সাথে, সেই পারফেক্ট। মানে ওই আপনার যা আছে সব অ্যাকসেপ্ট করে ফেলতে হবে, হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করে জীবন তো। আমি শুনলাম আপনাকে নাকি গ্রামের কাজ করতে দেয় না ভাই, মানে কোথাও কাজ করতে গেলে আপনি কই বসে থাকেন, কাজ করা লাগবে না আপনার? না কাজ তো করা লাগে, আমি তো কাজকে অনেক ভালোবাসি। কাজ করলে আপনার দেখা যায় আপনি সারাদিন কাজ করলাম, দিন শেষে আপনার রাত্রে নাম পা একটা ঘুম দেওয়া যায়, আর শান্তিতে সকালবেলা উঠলাম রিল্যাক্স, মানে কোনো টেনশন নাই। পরের দিন আবার কাজে গেলাম। মানে কাজ করলে মন, মানসিকতা, শরীর, স্বাস্থ্য হুম হুম। সব কিছুই ভালো লাগে। এখন ধরেন আজকে আমি সাধারণভাবে আজকে আমি ইন্টারভিউ দিতেছি, আজকে তো আর কাজ না, এটা এটা তো আমার মূলত পেশা না। এই কারণে আজকে রাতে ঘুম হইব কিনা এটা আমি জানি না, কিন্তু এই যে সারাদিন কষ্টের কাম করলে, পরিশ্রমের কাম করলে আপনার রাতে একটা ভালো একটা ঘুম দেওয়া যায় শান্তিতে, হুম হুম। অনেক রিল্যাক্স লাগে। না আসলে সত্য বলছেন, এই যে আমি ওই যে মারুফ আছে ওইখানে, আমি আর মারুফ এখন একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করতেছি। তো আমরা সকালবেলা যাই, একদম রাতের বেলা আসি, আর ওই মাঠে সারাদিন কাজ করি, 3 বার 4 বার আমরা গোসল করি ঘামে, কিন্তু রাতের বেলা আসি আমরা সবাই শান্তিতে ঘুমাই ভাই। হ্যাঁ এইটাই মেয়ে, এটা সবাই বোঝে না। আসলে মানে, কিন্তু ধরেন একটা কথা যে অনেক মানুষ আমাকে বলছে বা অনেক মানুষ ইয়াতে বলে যে রিপন ভাই তখন মোটামুটি একটা ছোটোখাটো ইনকাম করে, যে ইনকামটা দিয়ে আপনার কাজ মানে রাজমিস্ত্রির কাজ না করলেও আপনি চলতে পারবেন জীবনে। আমি তারপর রাজমিস্ত্রি না ভাই, আমি কাঠমিস্ত্রি পেশা। কাঠমিস্ত্রি, সরি, হ্যাঁ। হ্যাঁ। তো কাঠমিস্ত্রির কাজ আপনি না করলেও আপনি হচ্ছে যে জীবনে চলতে পারবেন, সেরকম হয়। কিন্তু তারপরও আমি দেখি যে আপনি কাঠ মানে, আমি তো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আপনি কাজকে পাগলের মতো ভালোবাসেন। হ্যাঁ, কাজ আসলে ভালো একটা জিনিস। তো এই যে ধরেন আপনি কাজের উপরে কোনো ওষুধ নাই ভাই।
কাজের উপর কোনো ওষুধ নেই। কাজের উপরে কোনো ওষুধ নেই। আপনি তো চাইলে ধরেন কাজ না করে এখন চলতে পারেন, মানে আপনি কাঠমিস্ত্রি কাজ না করেও তো আপনি হ্যাঁ হচ্ছে যে জীবন আলহামদুলিল্লাহ চলতে চলতে পারি, কিন্তু এই চলাটা দেয়া যায় আপনার একটা সময় গিয়ে ঝামেলা হয়ে যায়। হুম, মানে আমার তো বসে থাকাটা অভ্যাস নাই, মানে বয়ে থাকাটা ভালো লাগে না। কাজ করলে ভাল লাগে মূলত। কাজ করলে আপনার সাধারণভাবে আপনাকে আমি কাজে গেলাম, পরে যে সারাদিন কিভাবে যে সময়টা যাইব গা, সময় খুঁজা পাই না। আর কাজ না করলে সময় যায় না, ওই বেলটার দিকে তা রয়েছে, সূর্য তো ডুবে না। হ্যাঁ হ্যাঁ। এমন একটা কথা বলে যে আপনার ধরেন আমাদের জেনারেশনে আমরা অনেকে এখন মন খারাপ, আমাদের ডিপ্রেশনে পড়ি। এটা আমি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতেছিলাম, ওরা একটা বড় কারণ বললো যে আমরা এই বয়সে বড় কোনো কাজ করি না, আমরা সারাদিন শুয়ে থাকি, রিল দেখি, আর অলস মস্তিষ্ক তো শয়তানের কারখানা, হ্যাঁ ও এসে উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঢোকায়। অবশ্যই। এবং ওই জন্য বলা হয় যে আমাদের যে এখন যারা আসি বা ইয়াতে কাজ করতে, আপনি তো সপ্তাহে 1-3 দিন হচ্ছে একটা হাইট মানে খুব বড় রকমের কাজ করেন সারাদিন, 2 দিন একটু লাইট লাইট কাজ করলেন, কম কম কাজ করলেন, তো হবে কি আপনার পুরো সপ্তাহ আপনি বুঝবেন না, অন্য কিছু চিন্তা করার সময় পাবেন না, Right. আপনার হচ্ছে ঘুম হবে ভালো, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তো সাইকিয়াট্রিস্টের কথা মতে আপনি এখন সুখী মানুষ, আপনি হ্যাঁ, কাজ করেন, আলহামদুলিল্লাহ। আপনি ঘুমান, আপনি হচ্ছে যে নাপ্পা একটা ঘুম দেয়, সকালবেলা উঠে হচ্ছে যে চা খেয়ে মাথাটা, আরে চায়ের কাহিনী কি কোন তো আশা কইতেছিলেন যে চা না খেলে আপনার জং ফং ছুড়ে না। ও, গ্রামের মানুষগুলো আপনার চা বেশি খায়, আমি চা খাইলে আমার মাথার জট গুলা খুলে, আর নাহলে কার সাথে কিভাবে কথা কোন লাগে এটা আমি বুঝি না। সকালবেলা আসলে উঠে চা চা না খেলে- মানে চা খাইলে আলাদা একটা ভাব চলে আসে, মানে এনার্জি চলে আসে। হুম, হুম, হুম। আপনি রিসেন্টলি হচ্ছে ইয়ার সাথে মোশাররফ করিম ভাইয়ের সাথে একটা কাজ করেছেন, হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছিল ফার্স্ট ইমপ্রেশন মোশাররফ করিম ভাইয়ের সাথে দেখা করে, কেমন লাগছিল অনেক কাজ মোশাররফ করে? করিম ভাইয়ের সাথে নর্মালি ফ্রেন্ডলি, আমি ছোটবেলা থেকে ওনার নাটক দেখতাম, এমনি ভাল লাগে যেরকম নর্মাল এরকমই, মানে তেমন উনি কোনো ক্যামেরায় ইয়ে- যেরকম বাইরেও সেরকম হ্যাঁ হ্যাঁ ভদ্র টদ্র একদম, খুব বেশি আর হ্যাঁ এরকমই নর্মাল। মোশাররফ করিম ভাই একটা মানে হয় না ওই যে যে মানুষগুলোর ভিতরে সত্য সত্য কাহিনী থাকে, ওই যে স্ট্রাগল থাকে, কষ্ট করে উপরে উঠে আসে, এরা মানুষ দেখলে মানুষের সাথে ওভাবেই হচ্ছে যে গল্প করে ইয়া না করে আমি আর কি। আমি তো আমরা তো গ্রামে থাকি, হ্যাঁ। আমরা নাটক দেখতাম ফ্রেন্ডলি, মানে তেমন মানে কিছু মনে হয়েছে না আমার থেকে। আপনাকে নাকি আপনার আম্মু বলতো যে আপনি গরিবের রবিনহুড হবেন একদিন, কাহিনী হ্যাঁ, কি বলেন অবশ্যই। তো? এটা আমার আম্মু হ্যাঁ। স্বপ্ন দেখতো, কয় তুমি বড় হইলে মানে কয় লেখাপড়া করে কি হইবা, লেখাপড়া করে আম্মা কইতে আছে আমার ছেলে গরিবের রাজা রবিন হুড হইব। গরিবের রাজা রবিন হুড হওয়া তো ভাই আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমার লেখাপড়া নাই। না, আমার তো মনে হয় যে এই যে আমরা বলতেছিলাম যে আসলে আপনি গরিবের রাজা রবিনহুডের জীবনই এখন পাইছেন। হ্যাঁ, যে আপনি কিভাবে আপনার মতো- আমরা যারা লেখাপড়া করি, আপনি লেখাপড়ার কথা বলতেছেন, এটার না একটা ধোঁয়াশা আছে রিপন ভাই। যারা আমরা লেখাপড়া করতে পারি না, আমাদের কাছে মনে হয় যে লেখাপড়া করলে আমরা হচ্ছে অনেক কিছু জানতে পারতাম, অনেক বড় জায়গায় যেতে পারতাম। হ্যাঁ অবশ্যই। বাংলাদেশের লেখাপড়া সত্য কথা বলি ওরকম স্টেজে এখন নাই যে আপনি লেখাপড়া করে বড় কিছু করবেন। না ইয়ে করতে ধরেন পারবেন। আমার এই যে হ্যাঁ। চোখ আছে এখন তো আমি দেখতে পারতেছি না, কেটে সামনে একটা কি লিখতে দিয়েছে আমি পড়তে পারি না। ওই বেসিক লেখাপড়াটা তো দরকার, কিন্তু ধরেন আমরা যদি চিন্তা করি, আমরা আমরা যারা স্টুডেন্ট আছি যে পড়ালেখা করে আমরা বিশাল কিছু করব, হ্যাঁ ওটা বাংলাদেশে একটু টাফ এখন হতে বর্তমানে, পারে, বুঝছেন? আমি তো বুঝি না, এমনি কম বুঝি। আপনি অনেক মানে আপনার লেভেলে বোঝা যদি আমাদের পক্ষে সম্ভব হতো আমরা অনেক সুখী থাকতাম। আমরা একটু এক লাইন বেশি বুঝতে যাই জীবনের মধ্যে সব অসুখ টসুখ সব চলে আসে আর কি। এমনিতেই ধরেন রিপন ভাই, আপনার আপনার ধরেন কন্টেন্টে জানি আপনার মনে হয় 8-9 বছর, 9-10 বছরের আর কি। হ্যাঁ এখন আস্তে আস্তে ধরেন মানুষজন আপনাকে ওই ভালোবাসাটা দিচ্ছে, ও মানুষজন আপনাকে খুব পছন্দ করে, মানুষজন আপনাকে দোয়া করে অনেক বেশি আপনার জন্য। এই ধরেন কন্টেন্টের বানায় আপনার জীবনটা যে চেঞ্জ হলো, এটা কিভাবে দেখেন ভাই? আপনার জীবন কি আসলে কন্টেন্টের বানায় চেঞ্জ হয়েছে? না, কন্টেন্ট বানায় তো লাইফ চেঞ্জ হয় না, লাইফ চেঞ্জ করে নিতে হয়। নাইস। কিভাবে চেঞ্জ করবে? আর আমি তো অনলাইনে আইছি, আমি তো অনেক জায়গায় ধোকা খাইছি, পরে আমি অনলাইন ছাইড়া দেওয়ার পরে সজীব ভাই, নাইম ভাই তারা আইসা পরে হাত ধরে তুলে দিছে, আমি মূলত কিন্তু অনলাইন ছাইড়া দিয়েছিলাম, অনলাইন করবো আসলে? না। হ্যাঁ মানে কখন এটা? এটা আপনার 20 সালের দিকে, পরে নাইম ভাই সজীব ভাই আইসা হাতে ধরে তুলে দিছে, আমি ছাইড়া দিছি অনলাইন। পরে তারা গিয়া দেখে আমি এই মানে যে রিপন আসলাম ওই রিপন নাই, ওই অনেক চেঞ্জ হয়ে গেছি, কালো হয়ে গেছি, মানে অনেকটা শুকায় গেছি টেনশনে, পারিবারিক চাপ, ফ্যামিলি আমার হয়েছে মেন হয়েছে ফ্যামিলি যদি ঠিক থাকে, এই যে আমি এখানে বসে রয়েছি গপ করতে ভালো লাগতেছে, আমার ফ্যামিলি ওইদিকে ঠিক আছে, ফ্যামিলি যদি আমার একটু ঝামেলা হয়ে যায় আমি ঝামেলা হয়ে যায়,
মানে কেমন এক্সেসিভ এর। সত্য কথা বলছেন ভাই, যে একটা কথা আছে না যে নিজের জায়গাটা যদি ঠিক থাকে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করা যায়। হ্যাঁ। নিজের জায়গাটা যদি নড়বড় হয়ে যায়, পরিবারটা যদি নড়বড় হয়ে হুম। যায় না, তখন আর পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করার সাহস বা মানসিকতা থাকে না। রাইট। না আমার পরিবারে তারপর নাইম ভাই সজীব ভাই আছে, হুম, হুম। তারা প্রচুর সাপোর্ট দিতেছে, তাদের দোয়াই তো আজকে আমি এই জায়গায়। মাশাআল্লাহ। আপনার জীবনে সব কি তাহলে স্ট্রাগল মানে কষ্টের সময় ওইটুকু ছিল ওই 20 সালের পরে বা ইয়াতে? হ্যাঁ, আমি আপনার ভিডিও বানাই অনেক দিন যাবত, আমার অনেক বড় বড় পেজ নষ্ট হয়েছে 5-6টা। আইসে ফ্যামিলি দেখা করে পেজ নিয়ে গেছে গা। পরে আচ্ছা নিয়ে যাক, পেজ নিছে গা, আমারা তো আর নিতে পারছে না। হুম হুম আমি রিপন আছে, তা আমার আর নিতে পারছে না। পরে এভাবে ধৈর্য ধরতে ধরতে পরে একদিন হঠাৎ করে ভাই হাজির, ভাই সজীব আসেন, ভাইয়েরা, হ্যাঁ, হ্যাঁ। থাকেন আমার লাগে। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, এটা মুরব্বীরা বলে, আসলেই সত্য। ধৈর্য ধরতে অনেক কষ্ট, ধৈর্য সবাই ধরতে পারে না। আর ধৈর্যের ফল আমি ধৈর্য ধরছি বিদায় আল্লাহ আমার দিয়ে দিছে, সব আল্লাহরই। চাই আমাদের গ্রামের মানুষে বলে রিপনে কোটি কোটি টাকা কামায়, 10 জনে বলতেছে। আল্লাহ দেখবেন একটা সময় 10 জনে যখন বলতেছে রিপন কোটি টাকা কামায়, একটা সময় আল্লাহ নিজেই দিয়ে দিবে যে রিপন তোর তো ভাগ্য ভালো, 10 জনে বলছে এটা তোর, দিয়ে দিবে, কিছু করার নাই। এটাই বাস্তব, এইটাই আল্লাহর খেলা। এটাই আল্লাহর খেলা। আমাদের ধরেন গ্রামে তো আগে যেরকম ছিল এখন নিশ্চয়ই অনেক ভালোবাসা পান, যেখানে যান মানুষজন আপনাকে আদর করে, মানুষজন আপনাকে হচ্ছে দেখা হলে কথা বলে। হুম। এখন গ্রামে কেমন লাগে ধরেন, ভালোবাসাটা কেমন মনে হয় পুরো গ্রামে? গ্রামের মানুষ আগে যেভাবে নর্মাল ভাবে ভালোবাসে, হুম হুম। যেভাবে ডাক দিছে এই রিপন না হুন্না যা, এই রিপন ভাই হুন্না যাও, যেভাবে ডাক দিছে এখনো সেম এরকম নর্মালি। নর্মালি আছে এখন? হ্যাঁ। আমি তো শুনলাম যে আপনাকে নাকি কাজ করতে দেয় না, আপনি গেলে হচ্ছে যে কয় আপনি বসে থাকেন, ছেলে পেলে না কাজ করুন। অনেকেই তো অনেক কথা বলে, হ্যাঁ। সব কথা তো আর কানে নেওয়া যায় না। আচ্ছা, না মানে কাজ করতে দেয় না, দ্যাট মিনস আপনাকে ভালোবেসে কাজ করতে দেয় না, যে রিমন ভাই আপনি বা কাজ করবেন, আপনি থাকেন, অন্য কেউ কাজগুলো করুক, এরকম ঘটনা হ্যাঁ ঘটনা? হয়, হয়ে যায় অনেক সময়। আপনি তো ধরেন রাজশাহী গেছেন, শেরপুর গেছেন, এদিকে হচ্ছে যে টাঙ্গরহাট গেছেন, আপনি ঢাকাতেও প্রায় আসেন। হ্যাঁ হ্যাঁ। তো অনেক জায়গায় আপনার অনেক মানে আমি ফ্যান বলবো না, বলবো যে আপনার ভালোবাসার মানুষ যারা অনুসারী আপনাকে দেখে ইয়ে করে, এদের সাথে অনেক ঘটনা হয়েছে। সবচেয়ে মজার কোনটা হয়েছে বলুন তো, যে আপনার কোনো ফ্যানের সাথে দেখা হয়েছে, ভালো লাগছে ওদের কোনো ঘটনা? সবচেয়ে ভাল লাগে একজন আমার দেখতেছে, ডাকতেছে রিপন ভাই কেমন আছেন, এইটা ভাল লাগে। ধরেন কোনো আমরা মানে যদি আমার নির্দিষ্ট চিনে ঘটনা যাই, নরমালি, নির্দিষ্ট একটা ঘটনা শেয়ার করেন তো, বলেন তো যে কোন ফ্যান ইন্টারাকশনটা, মানে কোন মানুষের সাথে দেখা হয়ে বলছে যে আপনার অনেক বড় ফ্যান, অনেক কিছু দেখি আপনার। না এরকম তো কিছু মনে হয়েছে না, সবাই নর্মাল ভাবে আমার ভাল লাগে। মানে ভালোবাসা যে হ্যাঁ। এটা এমন একটা জিনিস, এটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না। না, ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না, আর ভালোবাসা টাকা দিয়ে ওজন করা যায় না। ভালোবাসা আল্লাহর একটা নিয়ামত, এটা মন থেকে আসে। হুম হুম হুম। কোনো মানুষ যদি নেত্রকোনা ঘুরতে যায়, হ্যাঁ, ধরেন তাকে আপনি নেত্রকোনার কোন কোন বিখ্যাত খাবার খাইতে বলবেন, খেয়ে দেখতে বলবেন? আমাদের গ্রামের আঞ্চলিক খাবার আছে আপনার, এই হাঁস আছে, হুম। তারপর গ্রামের মাছ ন্যাচারাল যেগুলি শাকসবজি। আর শহরে আই তো আমরা দেখি তো শহরে খাওয়া দাওয়া তো অন্য টাইপের। হুম হুম। শহরের খাবার আর গ্রামের খাবার অনেক তফাৎ। যাই অনেকদিন, গেছিলাম, ঘুরে মাঝে আসছিলাম। মাঝে জিভটার স্বাদ টেস্ট করতে হয়। নাইম ভাই গ্রামের যা জায়গায়। খাওয়াইছে, নাইম ভাই হচ্ছে যে তারপর সজীব ভাই যা খাওয়াইছে ওইখানে গিয়া, মানে একটা হচ্ছে ধরেন আপনাকে যদি একটা সুযোগ দেওয়া হয় যে আপনি ঢাকা শহরে সবচেয়ে আলিশান ফ্ল্যাটে থাকতে পারবেন, গ্রাম ছেড়ে দেশে থাকবেন? না এটা তো কখনো সম্ভব না। আপনি গ্রামে থাকবেন? হ্যাঁ, গ্রামে আপনার ন্যাচারাল যে হাওয়া, পাখি ডাকে, তারপরে ঠান্ডা হাওয়া বয়। এখানে তো আপনার হালকা একটু গরম লাগলেই প্রচুর মানে বেহাল অবস্থা। আর গ্রামের ন্যাচারাল আপনি ইন্দা দৌড়তে পারেন, ইন্দা দৌড়তে পারেন, ফুটবল খেলতে পারবেন। শহরে তো ফুটবল খেললে তো যেমন লাগবে ছাদও, হুম। ছাদ থেকে বেড়ে গেলে শেষ, লে হালুয়া। ইমন ভাই, লাইফ জীবনে কখনো মৃত্যু নিয়ে ভাবছেন? হ্যাঁ অবশ্যই, সব সময় ভাবে আমি। এমনি মূলত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এগুলি আবার মাশাআল্লাহ। ভিডিও টিডিও করি না, আমার ভালো লাগে না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সব সময় 1 সেকেন্ডের তো ভরসা নাই, এটা সব সময় আমি স্মরণ রাখি। কুল্লু নাফসি জায়গাতুল মাউত, মরতে সবাই রইব। কিন্তু শহরে আইসা মনে হয় শয়তান না আমার পিছেই ঘুরে। এখন শহরে আইলে কিরকম হয়ে যায়, অদ্ভুত। মানে একটু আউলায় যান, আউলায় হুম, যায়। হুম। গ্রামে থাকলে তো মনে হয় যে এটা শান্ত জীবন, এই সেই। আমি শহরে প্রায় সময় ঘুরতে কাটতে আইলে হুম। শয়তান একটু ধৈর্য লাগে, শয়তান। আর গ্রামে থাকলে শয়তান ঢুকতে পারে না। শহরে আসলে শয়তান তাড়ান কেমনে?
এভাবেই থাকতে হয়। শয়তান শয়তান তো আপনার চাক্কা দিলে যায়, সারা যায় না। শয়তান দেখলেই ডিল মারতে হইব। ধরেন আপনাদের এই যে আঙ্কুর অরিকুর একটা এটা একজন ইন্ডিয়ার একজন লেখক, ও একটা খুব সুন্দর কথা বলতো যে ধরেন জীবনে যদি বড় হইতে চাও, মানে কোনো জায়গায় সফল হইতে চাও, সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনার নিজের অরিজিনাল যেটা, যে আপনি যেটা রিয়েল একদম হুম। সেটাকে ধরে রাখা এবং হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় রাখা। মানে আপনার করতেই থাকতে হবে, কন্টেন্ট আপলোড দিতেই থাকতে হবে, ধৈর্য ধারণ করতেই থাকতে হবে। এখন ধরেন রিপন ভাইকে দেখে দেখে আমি অনেকগুলো দেখলাম, আপনি নেত্রকোনারই মনে হয়, নেত্রকোনা তো অনেকগুলো জায়গায় আপনার মতো কন্টেন্ট বানানো শুরু করছে। ও অনেকেই হ্যাঁ। আছে অ্যাভেলেবেল, এখন সবাই কন্টেন্ট বানায়। সবাই কন্টেন্ট মানে, তো যারা কন্টেন্ট বানাতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? যারা কন্টেন্ট বানায় এইখানে দুইটা ধাপ আছে। হুম। একটা হচ্ছে বাপের হোটেলে খায়া, তাই বাপের হোটেলে খায়া যেটা মন চাই এটা করন যায়। আর একটা হচ্ছে নিজের হোটেলে থাইকা পরে যেটা মন চাই এটা করন যেত না। এনে হচ্ছে নিজের উপরে পড়লে এটা আপনার অনেক কষ্ট হয়ে যায়। আর বাপের হোটেল তো বাপের হোটেল, সরকারি হোটেল, এনে কোনো চাপ নাই। কথাটা কি আপনার বুঝাইতে পারছি? বুঝছি। একটা হচ্ছে সরকারি হোটেল আর একটা হচ্ছে নিজের নিজের হোটেল। হোটেল। দুইটা কিন্তু দুই রকম। নিজের উপরে পড়লেই বোঝান যায় কেমন যে লাগে, আর পরে উপরে যা খরচ হইতে এরকম আব্বার হইব আমার কি তা। ট্রু। ছোটবেলা কি আপনার নেত্রকোনাতে কাটছে? না, আমার জন্মস্থান আপনার চট্টগ্রাম। চট্টগ্রাম? হ্যাঁ, আমার জন্মস্থান গল্পটা বলেন তো, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে নেত্রকোনা কেমন আসবেন? ওইটা আমি জানি না। আমি যেটা আমার জন্মস্থান আপনি চট্টগ্রাম। হ্যাঁ। পরে আমার ভাই একটা এই অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরে আমি বাড়িতে চলে আসলাম, পরে আর গেছি না। মানে নেত্রকোনা চলে আসছিলেন? হ্যাঁ, আমি এখানে আইছি আপনার 20 বছরের মতন হয়েছে। নেত্রকোনাতে? হ্যাঁ, নাম চট্টগ্রাম থেকে। মানে চট্টগ্রাম থেকে 20 বছর হলো নেত্রকোনায় চলে আসছেন? হ্যাঁ, 20 বছর আগে। তখন আমি মোটামুটি ভালো বুঝি, মোটামুটি ভালোই বুঝি। 8-10 বছর? 15-20 বছর আগে আইছি এরকম। 15-20 এরকম, 15 হতে পারে। 15 বছর আগে আইছি চট্টগ্রাম সাইডে। ছোটবেলা মিস করেন? মানে ছোটবেলা? হ্যাঁ, ছোটোবেলায় অনেক মিস করি। ছোটোবেলায় মানুষের ফল চুরি করতাম, ডিল দিয়ে আম চুরি করতাম, পরে আপনার মার্বল খেলতাম, লাডুম খেলতাম, ডাঙ্গুলি খেলতাম। এগুলি কই? এইগুলি কিছু নাই। নাই, কিছু নাই। মার্বেল খেলছেন? হ্যাঁ, লাডুম, আমি তারপর মার্বেল ডাঙ্গুলি, এক্সপার্ট ছিলাম। তারপরে ইউ ইউ এটা ইউ খেলি ইউ খেলছেন? না। লাডিম এভাবে খেলছে অনেক। মারে, ঘুরলে ভাল লাগে। লাডিম খেলছে অনেক। লাডুম খেলা, ডাং খেলা, হ্যাঁ। গুল্লা ছুট, অনেক ধরনের খেলা আছে। আগে তো ওই যে ধরেন ধানের মাঠ কেটে দিলে ধান মাঠ তো ফাঁকা থাকতো, তো এখানে ধরেন ক্রিকেটের পিচ করতো অনেকেই। অনেকে ধরেন হচ্ছে আপনার মানে মার্জু গ্রাসেল, এই জন্য আমার ভালো লাগে। মার্জু গ্রাসেল ধরেন কিছু কিছু সবজি নিয়ে, কিছু কিছু জিনিস নিয়ে ও হচ্ছে একদম ছোটোবেলার স্মৃতি স্মরণ করে। যেমন যখন সরিষা ফুটতো, আপনার মনে আছে কি না? আগে তো ধরেন সরিষা ফুটলে পুরা পরিবারের মানুষজন একদিন ভালো জামা কাপড় পরে ক্যামেরা নিয়ে ছবি তুলতে যেতাম। আগের ক্যামেরা হ্যাঁ, তো রিল। হ্যাঁ, ছোটবেলায় আমার আব্বা এটা করছে। আমার অনেক ছবি আছে ন্যাংটা কালে। এগুলি আপনি অনেক সুন্দর করে সাজায় রাখছে, দেখলে স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমাদের এখন জেনারেশনের রিপন ভাই একটা ঝামেলা হইতেছে, আমাদের পরিবারের সাথে না আমাদের অনেক দূরত্ব আছে। আমাদের জেনারেশন, আমরা বলি মারুপ, আমরা যারাই থাকি বাইরে, মানে পরিবারের সাথে একটা দূরত্ব হয়ে যায়। এবং মাঝে মাঝে মনে হয় যে ধরেন আমি মোটামুটি 15 বছর ধরে ফ্যামিলি ছাড়া, একদম বাচ্চাকাল থেকে ব্রহ্মচারী পড়াশোনা করতেছি। তো আমাদের ফ্যামিলির সাথে 2 ঈদ ছাড়া তেমন দেখা হয় না, তেমন আনন্দ হয় না, তেমন ইয়ে হয় না। মাঝে মধ্যে শুক্রবারে খাবারের মেনু দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায় যে কী খাইতেছি, বাসায় তো পোলাও কুরমা চলতেছে। ধর আপনার কাছে কী মনে হয় যে একটা মানুষের সুখে থাকার জন্য পরিবারের সাথে যোগাযোগটা কতটা জরুরি, বা একটা পরিবার আসলে কতটা জরুরি? আপনার পরিবারের সাথে যে যোগাযোগ করলেই যে আপনার ভালো একটা কিছু আউটফুল পাবেন এরকম কিছু না। আপনার ফ্যামিলির সাথে আমরা কয়জন আছি, 8-10 জন আছি, 15-20 জন আছি, সবাই মিলে যদি এক লগে খাবারটা খাই, সবাই 4টা ভাত কিন্তু বেশি খাবেন। আসলে গল্প করতে করতে সবাই মানে চারটা বেশি ভাত খাবে। কয়েকটা বেশি লাগবে সবারই। একসাথে বসে খাইলে এটা মহব্বতটা বাড়ে, ভালোবাসাটা বাড়ে। কথা কি বোঝাইতেছে? বুঝছি এক জায়গা খাওয়ার মজাই আলাদা। আবার আমরা গ্রামে নর্মাল ভাবে আমরা এক থালিতে খাইতাম, একটা গাবলার মধ্যে নিয়ে। একটা বড় থালি থাকতো। হ্যাঁ, বড় একটা গাবলার মধ্যে নিয়ে এটা মধ্যে মা খাইতো, সবাই মিলে এক গাবলাতে খাইতাম, আব্বু আম্মু ভাই বোন সবাই মিলে। এটা আপনার খাইছেন কিনা আমি জানি আমি না। খাইছি, আমি তাবলিগে যাই খাইছি। এক গাবলা, এটা আপনার হ্যাঁ। মজাই আলাদা। আমি প্রথম তাবলিগে গেছিলাম হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্টের 3 দিন আগে, তো না 4 দিন আগে।
তো আমি যেদিন তাবলিগ থেকে বের হয়েছি সেদিন আমার রেজাল্ট দিছে, রেজাল্ট ভালো হয়েছে, গোল্ডেন আসছে, ঠিক আছে। সো ওর একটা অভিজ্ঞতা আছে আর কি, যে ধরেন ওর তখন আমি জীবনে রান্না করতাম না, পরে দায়িত্ব দিয়েছিল আমাকে রান্নার, পরে দেখলাম যে কোনো হুজুরি আমার রান্না খাইতে পারতেছে না, তারপরে কিছু বলে নাই। এবং যদি এটা ফ্রেন্ডরা হতো তো পিটাইতো ধরে, বুঝছেন। বন্ধু বান্ধব লাগে, আড্ডা দিতে প্রচুর মজা লাগে আপনার ভাই ব্রাদার যারা আছে। হ্যাঁ ভালো লাগে অনেক। আমি দেখছিলাম আপনি তো নেত্রকোনা পরের বার ঘুরতে গেলাম, আপনার পাইছিলাম তো অল্প সময়ের জন্য। পাইছিলেন? হ্যাঁ। হতে পারে, খেয়াল নাই আমার। আপনাকে অল্প সময়ের জন্য পাইছিলাম, ওরা দেখলাম আর কি। ঢাকার জীবন কেমন লাগে ভাই, এই যে ঘুরতে আসেন, বড় বড় এদের সাথে দেখা হয়েছে? আমার মূল উদ্দেশ্য আপনি ভ্রমণ করা, মানুষের সাথে চললে মানুষ চেনা যায়, মানুষের সাথে চললে আচার ব্যবহার এইগুলি শেখা যায়, এইগুলি আর কি। ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান হয় কিছু, অভিজ্ঞতার তো দরকার আছে, অনেক দরকার আছে ভাই। আমাদের গ্রামে অনেক মানুষ আছে আপনার জীবনে আপনার ঢাকা আসে নাই, কোনো জায়গায় যায় নাই, তখন তারা কি কিছু শিখছে না কিছু পাইছে, তারা দূর থেকে ব্যাপারটা জানতে পারে না। ধরেন আমি হাদিসে যেটা শুনছি, নবীজি বলছে মনে হয় হাদিসে, আপনার ভ্রমণ করা অভিজ্ঞতা ভালো, এটা ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে, মাঝে মাঝে ভ্রমণ করতে বলছে। আল্লাহ তো বলছে যে ভ্রমণ করো, দেখো আমার নিয়ামত পুরো বিশ্ব ঘুরে আমি বানাইছে না বানাইছে আর কি। আল্লাহর দুনিয়া তো অনেক সুন্দর, অনেক সুন্দর, হয়তো সব জায়গাগুলি যাওয়ার আগেই শেষ হয়ে যাব আমি। এটা ভাবতেই মাঝে মধ্যে আফসোস লাগে যে পুরো পৃথিবী অনেক কিছু দেখতে না পেরে আমি চলে যাবো, আমি এখান থেকে উইটা যাইতে পারবো কিনা এটাও তো জানি না। সেটাও সত্য কথা। মানে মাঝে মধ্যে আফসোস হয় কিনা, যেমন আমাদের মাঝে মধ্যে একটু আফসোস হয় যে ধরেন, এই যে ধরেন আমার একটা শখের ঘড়ি, অনেক শখ করে কিনছি, এই শখের জিনিস তো দিবে না আমারে। আমি এই দুনিয়ায় কি করলাম, ভালো করলাম খারাপ করলাম, এই দুনিয়াতে আমরা একটা সাদা একটা কাগজ নর্মালভাবে খুব সুন্দর করে সাজাই, আর একটা পিঠ দেখা যায় সাদা, কোনো কিছু লেখা নাই। তে যেটা আপনার সুন্দর করে সাজাইছি এটা হচ্ছে এই দুনিয়া, আর যেটা আপনার সাজাই নাই ওইটা হচ্ছে আখেরাত। ওই মানুষ ওইটারে বিশ্বাস করে না, এই দুনিয়াটারে খুব বিশ্বাস করতেছে, এইখানে সব আছে, এইখান থেকে বাজার করে ওইখানে নিতে হবে। ওই 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 জায়গাটা তো খালি আমার, ওই জায়গায় তো কিছু লেখছে না, কেউ লেখছে? ওটা নিজেকে কথা কি আপনি বুঝাইতে পারছি? নিজেকে লিখতে হবে, মানে এই দুনিয়ার বাজারগুলোই আপনার ওই দুনিয়ায় গিয়ে হচ্ছে রান্না হবে। হ্যাঁ, এই দুনিয়ায় আপনি কি করবেন, অপর পৃষ্ঠায় ওগুলোই উঠবে, অপর পৃষ্ঠায় ওইগুলি উঠবে। আমাদের মাথায় এই ধরেন চিন্তাটা থাকে না বলেই আমরা এত উশৃঙ্খল বা এতই যে দুনিয়ার, মানে এই দুনিয়ায় সব চিন্তা করে রেখে দিচ্ছে, আমাদের এই দুনিয়ায় সব, এই দুনিয়ায় সুখ, এই দুনিয়ায় সব। এই চিন্তা করতে গিয়ে দেখবেন আমাদের সবার জীবন সবারই অনেক বেশি নিয়মতান্ত্রিক ছাড়া। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরকম ঘটনা ঘটছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে? হ্যাঁ, আমার জীবনে অনেক ঘটছে। বলেন শুনি একটা কাহিনী। আমার জীবনে আপনার অনেক ভালো খারাপ ঘটনাই ঘটছে, কিন্তু আমি একটা জিনিস মানি, আল্লাহ আমারে অসুখ দিছে, অসুখ দিলে ও মা অনেক জ্বর উঠছে, কিন্তু আল্লাহ অসুখ দিছে, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি আমরা বালা করে দাও, বালা হয়ে আল্লাহ, আল্লাহ তো চিনি না, অসুখ আমার নাই, এখন আল্লাহ চিনি না, যখন অসুখ আল্লাহ বালা করে দাও, যখন অসুস্থ তখন আল্লাহরে ডাকতেছি, আর যখন অসুস্থ থেকে আমি উঠে গেলাম আল্লাহরে চিনি না, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, অসুখটা ভালো করে দাও, আল্লাহ তোমার ইবাদত করবা। আল্লাহ আপনারা খাওয়ায়, আপনারা পড়ায়, আপনারা অক্সিজেন দেয়, আল্লাহ সব কিছু করে, আপনার সব সময় কি করতেছেন, আপনি সব কিছু দেখতেছে না, কিন্তু আমরা তো বুঝতেছি না, আল্লাহ দেখে। আমরা হচ্ছে যে একটা সময় শুধু বিশ্বাস করি, যখন রোজার মাস আসে তখন হয়তো বা কেউ কিছুটা পানিও খায় না, কেউ খালি ওই বিশ্বাসটা, ওই মানে রোজার মাসের যে তাওয়াক্কুলটা, মানে বিশ্বাসটা, ওই বিশ্বাসটা যদি সবসময় থাকতো তাহলে ধরেন জীবন একটু সহজ হতো, সুন্দর। বিশ্বাস একটা ইমানের লক্ষণ, ইমানের অঙ্গ। আপনি যে আপনার বিখ্যাত কিছু ডায়লগ আছে আমাদের, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটরের ডায়লগ যে পুরো ন্যাশনাল ওয়াইড, মানে পুরো দেশ জুড়ে এতটা পপুলার হতে পারে, জনপ্রিয় হতে পারে, এটা আমরা জানতাম না আগে। ডায়লগ কার জনপ্রিয়তা হইতো, ধরেন নায়কের ডায়লগ, কোনো একটা মুভি সিনেমাতে বলছে ইয়ার ডায়লগ, এই ডায়লগগুলো অনেক পপুলার হতো, অনেক মানুষের মুখে থাকতো। এখন আপনার ডায়লগ ভরে
সব কন্টেন্ট ক্রিয়েটার বলে, রাফসান ভাই বলে, আপনার ডায়লগ হচ্ছে যে নিয়ন ভাই বলে, আপনার ডায়লগ হচ্ছে এটাই গিয়ে, বাস্তব। এটাই বাস্তব, এগুলো I সবাই love বলে। you। কিন্তু আগে আপনার একজন আরেকজন একটা মেয়েকে সহজভাবে বলা গেছে না আই লাভ ইউ, এখন সবাই বলা যায় আই লাভ ইউ। ছেলেদেরও যে আই লাভ ইউ বলা যায়, সবাই আই লাভ এটাই বলা যায়, এটা বাস্তব। আপনি শুরু করছেন। আই লাভ ইউ এটাই হ্যাঁ। বাস্তব, আমি তোমার অনেক ভালোবাসি। এই ডায়লগগুলো কেমনে আসে রিপন ভাই বলেন তো? ডায়লগ গুলো মন থেকে আসে আসলে। আচ্ছা যাগ্গা, সামনে গিয়ে আজ্ঞা, সামনে যে আজ্ঞা, সামনে গিয়ে আজ্ঞা। খুবই সুন্দর। মানে আপনার হচ্ছে ধরেন এটাই বাস্তব, আই লাভ ইউ এখন তো ট্রেডমার্ক, হ্যাঁ সবাই এটাই এটা বাস্তব, কয়। আই হ্যাঁ। লাভ ইউ। আপনার ধরেন কর্পোরেট জগৎ থেকে শুরু করে সব জায়গায়। আরে কবিতাগুলো কেমনে আসে আপনার? এই যে এইভাবে গালিম শাহ, ভরসা, দিন, কুলাশা, দয়াল, গুরু, মাঝে মাঝে আল্লাহর নামে করি শুরু। আমরা সাল দিয়ে আব্বানি করতে চাইছিল একটা মেমানি, বাইরে হলো ইক্কা রয়েছিল কিন্তু হিক্কা চান্দরা হাল্ল মারছে একটা টাল্ল, এ আসলে একটা চাল্ল। আমরা উত্তাহারা কাইল্লা আমার নিচলোকা তুললিয়া তুললিয়া তো নিয়ে হালাই দিছিল করে হাতুল্লিয়া টেলা মারে হালাই দিছিলে কাশি বসছে বুড়া, আমি মারছি একটা মুড়া, বুড়া হয়ে চোখ করে জোড়া বাদে ওরে বাদ নি। এরা যে কেমন ভালো মানুষ এটা তো আমরা আগের থেকে জানি। পরে গেছি গা ফুপ ডর, এনে হয়েছে মনে ডর, রাস্তাঘাটে দিই হমানে ঘর। ফুপ ডরের নেতা হয়েছে নাইমকা, এই বুলের দিনের দৌড়ে মানুষকা। পরে গেছি গা ফাটলি, সামনে হচ্ছে একটা কেতলি, কেতলিত কালছি একটা উষ্টা, টিয়া ফায়ালছিলাম 10টা। এটাই বাস্তব, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ আপনি তো ধরেন আমাদের ঢাকা শহরকে আপনার কি বলবো, যে ধরেন মানে পৃথিবীতে ঢাকা শহর হচ্ছে দ্বিতীয় অযোগ্য শহর বসবাসের জন্য, মানে এখানে বসবাস করা যায় না। তা আমরা সেদিন বলতেছিলাম যে আপনি একটা দেশে মানুষ বাঁচার স্বপ্ন দেখে, আমাদের ঢাকা শহর এখন ঠিক মতো যে মৃত্যু নিব এটার স্বপ্ন মানে দেখতে পারি না, যে মৃত্যুটা স্বাভাবিক হবে, হুম। এরকম স্বপ্ন আমরা হচ্ছে ঢাকা শহরে দেখতে পারি না। আর আমি ছোটবেলায় শুনছি ঢাকায় নাকি অনেক টাকা উড়ে। কই ঢাকা তো দেখলাম না টাকা উঠতে। টাকা উড়ে টাকা দেখেন নাই ঢাকাতে? না আপনি যদি এই কথা বলতে তো সমস্যা। পাই নাই আমি। ঢাকায় অনেক টাকা উড়ে, যাহাই পাইতেছি তাহাই ধরিতেছি। কই আমি তো আমার কাছে মনে হয় না যে ঢাকাকে বেশি বেশি করে বলে রাখছে সবাই। হ্যাঁ বেশি বেশি করে বললে ঢাকাতে এত সুখও নাই, এত ইয়াও নাই, শান্তিও নাই। শান্তিও নাই। ধরেন আপনার লাখ টাকা আছে, রাতে ঘুম নাই। হুম। আপনার লাখ টাকা আছে, শান্তি নাই। লাখ টাকা আছে, খাওয়ায় মন নাই, কোনো কিছুই ভাল লাগে না, এই টাকার দামও নাই। আসলে টাকা তো কাগজ নাকি বললাম? না, এটা টাকা তো কাগজই দিন শেষে, টাকা দিয়ে যদি আপনি ওই শান্তিটা কিনতে না পারেন, শান্তিতে থাকতে না পারেন আর কি। এমনিতেই আপনার ধরেন কক্সবাজার ঘুরতে গেছিলেন, হ্যাঁ হ্যাঁ। আপনি হচ্ছে আরও জায়গায় ঘুরছেন, আপনার সবচেয়ে আপনার নিজের শহর বাদ দিয়ে বাইরে যে সবগুলো শহরে ঘুরছেন, হুম। সবচেয়ে পছন্দের খাবার কি খাইছেন, খুব মজা লাগছে? মজা লাগছে এরকম খাবার সবগুলোই তো মজা খাবার। তারপরেও তো কিছু খাবার থাকে, যেমন আমরা ধরেন আমি সেন্ট মার্টিন গেছিলাম, সেন্ট মার্টিনে সারাদিন মাছ খাইছি, মানে যতদিন ছিলাম একদম মাছ। মাছ তো আপনার পয়সা গেলেও মুড়ি খণ্ড করে খাওয়া যায়। গ্রামে খাই আমরা মুড়ি খণ্ড, এটা মুড়ি খণ্ড বলে। মানে পচা মাছও আপনার আপনি খাওয়া যায়, কিন্তু পচা গুস্ত খাওয়া যায় না। আর এখানে পচা সব পচা, এখানে শহরে তো সব জিনিস ন্যাচারাল নেই। আপনি আমাদের গ্রামে দেখবেন আপনার একটা গরু জব করছে, হুম। গরু জব করিয়া সাথে সাথে মাংস আইনা রাইন্দা খাওয়া লাইছে নগদ। এখন শহরে তো এটা করবো না, এটা ফ্রিজে নিয়ে পচাইবো, পচায় হাইরা পরে 6 মাস পরে খাইবো, সেই টেস্ট। ওই যে আগে যখন কুরবানির গোস্তর জন্য ফ্রিজ ছিল না, ধরেন ফ্রিজ তো আসছে কয়েক বছর হলো, হ্যাঁ হ্যাঁ। আগে কি করতো আপনার কুরবানি গোস্ত রান্না হইতো, আপনার হচ্ছে যতদিন থাকতো সবগুলাই ওই যে পাতিলা হচ্ছে জাল দিত, খাইতো, জাল দিত, খাইতো, একটা টাইমে শেষ হয়ে যেত। হ্যাঁ আগে আগে গুস্ত ছিল জাল দেওয়া, হুম আর আপনি কিছু গুস্ত শুকায় লাইছে। হুম হুম হুম। শুকনা গুস্ত খাইছেন? শুকনো গোস্ত খাইছি, অনেক ভালো। অনেক মজা লাগে খাইতে। এখন এগুলি আর পাই না, আর পাইলেও শুকানি দিলেও গ্রামে হুম। এই আপনার কাউয়ায় নাইগা। কাউয়া চিনেন তো? কাওয়া চিনি ভাই, আমি গ্রামে বড় হয়েছি। কাউয়া নাইগা। কাওয়া নাই গা। আপনার কি মনে হয় রিপুন ভাই টাকা সুখ কিনতে পারে? না, টাকা সুখ কিনতে পারেন, টাকা দিয়ে সুখ কিনা যায় না। টাকা দিয়ে যদি সুখ কিনা যেত তে সুখ তো দোকানে ভাই বিক্রি হতো। তো আমরা যে এত টাকার পিছনে দৌড়াই, এত আমরা তো টাকা বাঙালি, সারাদিন- বুঝলে আবার এক লাইন বেশি বুঝালাই। আপনার মনে হয় না যে ধরেন কন্টেন্ট ক্রিয়েশন জার্নির সবচেয়ে সুন্দর পার্ট কোনটা লাগছে আপনার কাছে আজ অব্দি, যে এই জার্নির মধ্যে এসে খুব সুন্দর একটা অনুভূতি পাইছেন, খুব সুন্দর ভালোবাসেছেন, কোনটা লাগছে? আপনার রাজশাহীর একটা ভিডিও মনে আছে, আপনি রিক্সায় যেতে যেতে বলতেছিলেন। এই যে আমার লেখাপড়া নাই, হ্যাঁ। আপনার
এক জায়গায় গেলে আমার সম্মান দেয়, এই সম্মানটা ভাই অনেক কিছু, এটা ভাই আমি টাকা দিয়ে জীবনেও কিনতে পারলাম না। সম্মান, ইজ্জত, ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কেনা যায় না, এগুলি টাকা দিয়ে মাপা যায় না। এটি এমন একটা জিনিস। হ্যাঁ, আমি রাজশাহীর ভিডিওটা যেমন ধরেন এই যে একটা টেবিল আমি বানায় দিছি, এটা আমরা ব্যবহার করতেছি। আমি একটা জিনিস বানায় দিই, এটা মানুষে ব্যবহার করে, এটি আমার দেখতে ভালো লাগে। আমি একটা ঘর বানায় দিই, মানুষ এটা থাকে, থাইকা অনেক দোয়া করে, এগুলি আসলেই অনেক ভালো লাগে। আপনি চিন্তা করেন, আপনি একটা জিনিস বানায় দেন, এই জিনিসটা মানুষে ব্যবহার করে, এটা আপনি শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি একটা জিনিস তৈরি করে দিলাম, এটা ব্যবহার করতেছে। আমি একটু বলেন তো রিপন ভাই, আপনি তো ঢাকা শহরে এখন মাঝে মধ্যে আসেন, ঘুরেন, দেখেন, অনেক বড় বড় জায়গায় মিটিং করেন, অনেকের সাথে মিশেন, অনেক ইয়া করেন। আপনি গ্রামেও অনেক দিন ধরে আছেন। ঢাকা শহরে সুখ আসলে কেন নাই, গ্রামে কেন সুখ আছে আপনার কি মনে হয়? ঢাকা শহরে মূলত আপনার সবাই হইছে, আপনার যে হইছে সবাই সবার চিন্তা করতেছে, যার যে চিন্তা যার যে করতেছে। আর গ্রামে দেখবেন একটা কাজে লাগলেও 500 মানুষ একখানে হয়ে এটা এটাই আধা আনন্দ লাগে না। আর শহরও আপনি একটা মানুষের ডাক দিলে, হে মামা হুইনা যান, বুঝছেন কেটা ডাকতেছে এনে যান লোক। আসলে ভাই এটা আপনি যদি টিয়াটা বাইর করে থাকলে এত দিন পরে গিয়ে হ মামা কই যাইবেন, টাকার পাওয়ার আছে। এটা টাকার পাওয়ার না, এটা হইছে টাকার প্রতি লোভ। এর জন্য মানুষ শহরে ভালোবাসাটা কম, আর গ্রামের ভালোবাসা আছেই অপরন্ত। গ্রাম নিয়ে একটা কথা আমাদের এখানে আছে যে গ্রামের মানুষ, এইখানে আমি শহরে যেটা দেখলাম, আপনার অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে হাত ধইরা নিয়ে ঘুরতেছে। আমি এই চুরের মতন চেহারা নিয়ে একটা গার্লফ্রেন্ড পড়াইতে পারলাম না আজ পর্যন্ত, কিন্তু গ্রামে হাত ধরে আসলেই রিপনের নামে তো নালিশ, দরবার শুরু হয়ে যায়। রিপন তো খারাপ হয়ে গেছে, বিয়ে করা দিত, এরকম বলে। আর শহরে তো এটা মাইন্ড করে না। ধরেন আপনার কি মনে হয় তাহলে যে গ্রামের যে নিয়মটা আছে, যে সবাই সবাই ভয় পায়, একটা ধরাবাঁধা নিয়ম আছে, আপনি যা ইচ্ছা করতে পারবেন ইজ্জত না, আছে, একটা ইজ্জত ইজ্জত আছে, আছে, মানে একটা ভয় পায়, আতঙ্ক কাজ করে। ধরেন একটা ছেলে একটা মেয়ে সামনাসামনি কথা বলতে ভয় পায়, একজন আরেকজনের যদি দেখালায় তো ঝামেলা, প্রচুর ঝামেলা গ্রামে। হয়তো আপনার দেয়া যাবে বিয়ে হবে না, নাহলে একটা কিছু হবে না। আর শহরে তো এটা ফ্রি মাইন্ড, ডোন্ট মাইন্ড, মাইন্ড করে না। শহরের মানুষ মাইন্ড করে দেখে সাইন করতে পারে না, আর গ্রামের মানুষ তো আপনার মাইন্ড করে প্রচুর, সাইন করে আলা বেশি। তাহলে কি মনে হয় আপনার, মাইন্ড করা উচিত না করা উচিত না? গ্রামের মানুষ তো সাইন করে আলা বেশি, মানে হ্যাঁ, দোষ না পাইলেও দোষ দেওয়া দেয়। আপনার সাথে মিলে একটা আইকনিক কাজ হয়েছে, ওই যে হেইজি ম্যান এবং হচ্ছে আইমান ওরা যে একটা কাজ করছে জঙ্গলি মুভির শিয়াম ভাইয়ের সাথে, ওটা তো আইকনিক কাজ, মানে প্রমোশনের এরকম কাজ খুব কম হয় বাংলাদেশের মুভির। সারা রাত ধরে আপনার গুলশানে শ্যুট করছেন, শিয়াম ভাইয়ের সাথে কাজ ছিল, কেমন লাগছে বলেন ওই কাজটা? কাজটা আসলে অনেক ভালো লাগছে। আমাদের গ্রামের মানুষ এটা দেখছে, আচ্ছা। কয় ওয়াও, সেই রিপন তো নায়ক হয়ে গেছে, জঙ্গলি সিনেমা করতেছে। আমি তো জঙ্গলি সিনেমা করলাম না, আমি একটা প্রমোশন করে দেয় না, কয় সিনেমা করতেছে। মানুষজন ভাবছে আপনি সিনেমা করতেছেন, সিনেমা করতেছে, জঙ্গলি সিনেমা এরকম বলতেছে। নাই মানে কাজটা আসলে ওয়াও ছিল, সব মিলে। নাইম ভাই ছিল, ওই যে নাইম ভাই আমাদের আছে পিছনে, দাগি আসামি নাইম ভাই ছিল দাগি আসামি আর কি। তো আসলেই খুব সুন্দর হয়েছে কাজটা, মানে মিউজিক থেকে শুরু করে পুরো ছোট্ট একটা সময়ের মধ্যে অত সুন্দর এন্ট্রি দেওয়া, এন্ড হোপফুলি যে আস্তে আস্তে আসলেই ওরা wow, কাজ করবে আর সেই কি। হ্যাঁ, লেভেলে। রিপন ভাই, আপনার কাছে জীবনের সফলতা মানে কি? মানে সাকসেস হওয়া বলে না যে মানুষ জীবন সফল হয়ে গেছি, আপনার কাছে সফলতা মানে কি মানুষ আসলে? একটা একটা সময় সফলতা পায় কোন সময়, যে মানে ভালোবাসার কোনো ঘাটতি নাই, যে সময় চায় ভালোবাসা। মানে ভালোবাসা এমন একটা জিনিস, এটাকে বলে, আপনি কি জানি বলছেন ওগুলা, কোনটা ধরেন? এই যে প্রশ্নটা করলেন যে ও মানে সফলতা বলতে কি বুঝেন আপনি? সফলতা বোঝায় ভালোবাসা আর মানে আচ্ছা। আপনার ভালোবাসা আছে, ফ্যামিলি দিক দিয়া ভালোবাসা আছে, ফ্যান সার্কেলে ভালোবাসতেছে, ময় মুরব্বির দোয়া আছে, এটার বলে সফলতার ভালোবাসা। না, খুবই সুন্দর বলছেন যে সফলতা মানে সফল একটা ব্যক্তি তখনই যখন তাকে তার আশেপাশে মানুষটা ভালোবাসবে। হ্যাঁ, সবাই তাকে ভালোবাসতেছে, একতরফা ভালোবাসা যেটা বলে। এটা পাওয়া যায় ভাই আজকাল? হ্যাঁ, পাওয়া যায়, সবাই ভালোবাসতেছে, একতরফা ভালোবাসা। যেমন ধরেন আমারও বাসতেছে একতরফা ভালোবাসা, আমিও তাদেরকে ভালোবাসি।
খুব কম মানুষ এরকম লাকি হয় আর কি, যে হ্যাঁ। মানুষটাকে সবাই ভালোবাসে, সবাই সবাই দোয়া করে আর ভালোবাসে। কি, সবাই দোয়া দরুদ করে। তা আপনার চোখে জীবনটা কি, আপনার কি মনে হয়, আপনি জীবনটা কিভাবে দেখেন? জীবনটা আসলে ওয়ান টাইম বিষয়, এখন আছে কালকে থাকবে না। এই যে আছে না কথায়, ঘুম ভাঙলে সকাল আর নাইলে পরকাল। কি করে করে তোমরা ফজরের নামাজ কাজা, এমনও তো হতে পারে 2টা বাজে আমার জানাজা। খুব সুন্দর করে বলছেন আপনি। আপনার মধ্যে আরেকটা গুণ আছে, আমরা আপনি আসবেন পডকাস্টে, এটা আমরা পড়তেছিলাম, হুম। তো অনেকে অনেক কোশ্চিন পাঠাইছে আপনার জন্য, ঠিক আছে? কি কি পাঠাইছে শুনতে পারি? কোশ্চিন, হ্যাঁ, আমি আপনাকে ওই যে কোশ্চিন গুলাই করবো এখন। ধরেন হ্যাঁ শুনি। একটা কোশ্চিন করছে যে রিপন ভাই অল্পতেই অনেক খুশি থাকে, হ্যাঁ, হ্যাঁ অল্পতে অবশ্যই। হচ্ছে হাসি খুশি থাকে, এইটাই কিভাবে থাকেন, কিভাবে মানে এই বিশ্বাসটা, এই জিনিসটা কিভাবে চালু করছেন নিজের মধ্যে? অল্পতে খুশি থাকি বলতে, আল্লাহ যা দেয় হুম এটা নিয়ে শুক্রিয়া আদায় করতে হয়। এই যে চা খাইতেছি, এটা তো আল্লাহর একটা নিয়ামত। হুম হুম আল্লাহ পানি দিছে, পরে চা পাতি দিছে, দিলে পরে এগুলি দিয়ে আমরা চা বানায় খাইতেছি, এটা আল্লাহ একটা নিয়ামত না? আল্লাহ খাওয়াইতেছে বিদায় আমি খাইতেছি, হুম। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তা আপনার সব আল্লাহর ইচ্ছা, আপনার কাছে জীবন হচ্ছে গিয়ে সব আল্লাহর ইচ্ছা। সব আল্লাহর ইচ্ছা। আপনার আল্লাহ ফিউচার, যা করে ভালোর জন্যই করে। দেখবেন এই আপনার মনে অনেক কষ্ট, অনেক খারাপ লাগতেছে, হুম, কিন্তু কি এখন বুঝতেছেন না? আপনি এই সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাস পরে বুঝতেছেন ওই যে কষ্টটার জন্য আপনার আল্লাহ একটা ভালো একটা কিছু দিছে। কষ্ট থেকেই বললেন আমাদের যারা এই যে আমরা ইয়ুথ মানে ইয়ং জেনারেশন যাদেরকে বলে, একটা রিপোর্ট আসছে যে এদের মধ্যে বাংলাদেশে 60%-এর বেশি মানুষ হচ্ছে ডিপ্রেসড, মানে ক্যারিয়ার নিয়ে, জীবন নিয়ে, এবং হচ্ছে মন খারাপ থাকে সব সময়। এদের অধিকাংশই আপনার ফ্যান, মানে আপনার কন্টেন্ট দেখে, আপনার ভিডিও দেখে। এদেরকে কি বলবেন যারা জীবন নিয়ে টেনশনে আছে, জীবন নিয়ে ডিপ্রেসড আছে? আজকে হয়তো জীবন নিয়ে আমি টেনশনে আছি, দেখা যায় হয়তো চাকরির জন্য, হুম হুম আর নাইলে ভালো একটা কিছু হইতেছে না, এর জন্য টেনশন করতেছি। মানে আমার যেটা আছে এটা অনেক কিছু, আল্লাহ তো আমার হাত পাও ভালো রাখছে, আমি যে কোনো কাজ করতে পারবো। হুম হুম কাজ দেখে দুই শর্মাই কেলা কিতা কইব, এইটা চিন্তা করলে কর্মকরণ যাইব। এক বেটা মুসি, এ বেটা সহায় কাজ করে, হুম বেটা ভাল লাগে এটা। এ বেটা জুতা সিলাই দেয়, আরেকজনে পিন দেয়, এটা বেটা দেখতে ভাল লাগে। কর্ম জিনিসটা এমন একটা জিনিস, এটার আপনার ভালো একটা দিক দেখে নিতে হবে। আর কর্মটা কি ছোট করে দেখলে তো হইল না। এটা কর্ম এরকম একটা জিনিস। কর্ম, আমি কাঠমিস্ত্রি কাজ করি, এটা আমার থেকে আমার মনে হয় আমি রাজকীয় কাম করতেছি। হুম হুম। একবারটা মুসির কাম করতেছে, এটা মন দিয়ে করতেছে, ও রাজকীয় কাম করতেছে। কেন আমার জুতা ছিঁড়ে গেছে, উনি সিলাইয়া দিলে পরে আমি পিনতে পারবো, আর নয় পিনতে পারবো না। কথাটা কি বুঝাইতে পারলাম আপনারে? আপনি ধরেন এখন কাঠমিস্ত্রি কাজ করেন, হ্যাঁ আপনাকে সবাই যেখানে যান মোটামুটি আপনার সবাই চিনে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাকে সবাই চিনে। এখন ধরেন আপনাকে কখনো মনে হয়েছে যে কাঠমিস্ত্রি কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হইতেছে না, ভালো লাগতেছে না, না করতে হয়? না না, মনে হয়েছে? কাঠমিস্ত্রি কাম করতে করতে একটা সময় নার্ভাস হয়ে গেছি। এরকম না, এটা করতে কর্ম জিনিসটা কাজ করতে ভাল লাগে, কাজ করলে আগ্রহ বাড়ে, কাজ করলে হুম হুম। অভিজ্ঞতা বাড়ে। এখন আপনার কাজ করলেন না, কোনো অভিজ্ঞতা নাই আপনার। এখন ধরেন কর্ম মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়, আসলে আর কর্ম না করলে অনেক ডাউন হয়ে যাওয়া লাগে, কিছু করার থাকে না তখন। এখন ধরেন কাঠমিস্ত্রি কাজ করতেছেন, পাশাপাশি কন্টেন্ট বানাইতেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এটা পরেরটা পরে দেখা যাইব। এখন এমনি চলবে? এখন এমনি যে কোনো নর্মাল ভাবে আমার প্ল্যান নাই। কোনো আমি যে রিপন, ওই রিপনই ভালো। এরকম কতদিন থাকবেন বলেন? আজকে ধরেন আমি সাধারণভাবে বলি, আমি একটা বাইক কিনলাম, একটা গাড়ি কিনলাম, মানুষের দেখাইতেছি, এটা মানুষ কয়দিন খাইব? 1 দিন 2 দিন 3 দিন। তা আমি নর্মাল যেটা আছে, হুম হুম আমি অল্পতেই সুখী, অত কিছু লাগে না। সুখী হওয়ার জন্য লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা এগুলি লাগে না। পকেটে 500 টাকা আর মন ভরা বিশ্বাস আর ভালোবাসা, স্বাধীনতা, যেটা ভালো লাগে এটা করতেছি আমি। আমাদের আরেকজন একটা প্রশ্ন করছিল যে এই যে আই লাভ ইউ এটাই বাস্তব, এটার কাহিনী কি বলেন? এটা মূলত আমি আমি একটা প্রেমে পড়ে গেছিলাম। এই হ্যাঁ। প্রেমে পড়ার পরে আমি মূলত ছেঁকা, যেটারে কয় ছেঁকা খায়া লাগছিলাম। অনেক মানুষ আপনার ছেঁকা খায়া মরে যায়, হুম, সুইসাইড হুম। করে, হাত কাটতে ঝাঁপ দিয়ে মরে যায়।
আমি বলছি একটা মেয়ে চলে গেছে, চলে যাক। আর একটা গেছে, আরো 10টা যেভাবে আমার পিছে লাইন ধরে, এর জন্য আমি ভিডিও বানানো শুরু করছি। ছেঁকে খাওয়ার পর মোটিভেশন পাইছেন ভিডিও বানানোর? হ্যাঁ, আমি চিন্তা করছি একটা জিনিস, প্রেম কইরা আমার ছাইরা চলে গেছে, একটা মেয়ে চলে গেছে, একজন যেহেতু চলে গেছে, আমি চিন্তা করছি না আরো 10 জন যাইবা আমার পিছে ঘুরে। এটা লাগিয়া পরে আমি মন দিয়ে ভিডিও বানাই, ভাল লাগে ভিডিও বানাই, কাজ করতেছি ভিডিও বানাই, চালে উঠতেছি ভিডিও বানাইতেছি। তবে একদম শুরুর দিকে যাই রিপন ভাই, যে আপনি ভিডিও বানানোটা শুরু করলেন কিভাবে, কি থেকে? এই যে এইভাবে প্রেম থেকেই তো মূলত। তখন আপনার কাছে ফোন ছিল? হ্যাঁ, তখন ফোন ছিল আমার থেকে। তখন আপনার এই সচরাচর ফোন ছিল না, মানে অ্যাভেলেবেল ফোন ছিল না। আমি যখন থেকে কাজ করি ফোন ছিল আপনার 1-2 জনের থেকে, যারা বড় লোক। না 16-17 সালে তো ওরকমই, সবার কাছে ফোন ছিল না। যারা বড় লোক তাদের কাছে ফোন ছিল মূলত। তারপরে আমি একটা ফোন কিনলাম। কত সালে এটা? এটা 2015 সালে ফোন কিনছি। হ্যাঁ। ফোন কিনা পরে হঠাৎ করে একদিন প্রেম করে আলাইছি। 3 মাস না 6 মাস করছি, করার পরে তো ঝামেলা চলে গেল। এরপরে ভিডিও বানানো শুরু করেছে। আচ্ছা, ছেঁকা খায় অনেক মানুষ মরিয়া যায়, তা আমি মরবো কেন? একটা চলে গেছে, আর 10টা আসুক না আমার পিছে, আমি মরবো কেন? আল্লাহ আমার জীবন দিছে কি মরিয়া দেওয়ার লাগিয়া? আর আপনি চাইলেই কি মরিয়া যায় তার বাম? আমি কি চাইলেই মরিয়া যায় তার বাম? মরা অত সহজ না। সবাই চায় বাঁচতে, আমি বাঁচবাম অতদিন, আর বাঁচবাম। দিয়ে তারপর ভিডিও শুরু হয়, এরপরের থেকে ভিডিও শুরু। তাহলে আপনার কাছে প্রশ্ন তো আসেই যে আপনার কাছে ভালোবাসা মানে কি, মানে কি মনে হয় ভালোবাসা জিনিসটা কি? এখনকার ভালোবাসা তো টাকা। তখনকার ভালোবাসা কি ছিল? ভালোবাসা হয়েছে মন থেকে আসে। এই যে যেমন ধরেন ফ্রেন্ড সার্কেলে, বন্ধু বান্ধবে আমার যেটা ভালোবাসে, এটা কিন্তু মন থেকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো খাত নাই, ডুপ্লিকেট নাই। আর এখনকার ভালোবাসা শুধু টাকা আছে, ভালোবাসা আছে, পকেটে মানি আছে, ভালোবাসা আছে, মানি নেই, ভালোবাসা নাই। আকস্মিকভাবে রিপন ভাই লাস্ট কয়েক বছর ধরে পরকীয়া বা ডিভোর্স প্রচুর পরিমাণে হচ্ছে। ঢাকাতে ডিভোর্সের রেট অনেক হাই, আমি জানি না, মানে অনেক বেশি আর কি। এখন সংসার ভাঙে, মানুষ একসাথে থাকতে পারে না। ওই যে আমি ওই দিন একটা ছন্দবার লাইন বানাইলাম, হ্যাঁ হ্যাঁ, আপনার কাজা ঝগড়া যতই করো না কেন, থাকতে কিন্তু আমার সাথেই এটাই বাস্তব ভাই। যতই কাজা ঝগড়া করুন, সাত না। এই মানসিকতাটা মানে এইটাই রিপন ভাই। দেখেন আমাদের বাপ মাদের জিনিসপত্র দেখেন, ওদের তো সংসারে তো ঝামেলা ছিল, কাজের ঝগড়া ছিল। কাজা ঝগড়া ভাই ফ্যামিলির মধ্যে থাকতে খাইতে গেলে কাজা ঝগড়া হয়, স্বাভাবিক, অস্বাভাবিক এর কিছু না। আমাদের ফ্যামিলি থেকে কাজা ঝগড়া হয় না? অবশ্যই হইতেছে। তা তো হয়। আবার এটা লাগে কি আপনার সাইডে দিতে হইব? সারার অপশন নাই। শহরে তো আপনি সিস্টেম ভালো আছে, 20 লাখ টাকা কাবিন, সাইডা দেওয়ার অপশন আছে। ভালো লাগছে না, ডিলেট। এইটাই হয় যে ধরেন আমাদের বাপ মায়ের সময় আমাদের ওদের ছাড়ার কোনো অপশন ছিল না। আপনার জায়গা সম্পত্তি সবকিছু আছে, হুম, আর আপনার কাবিনে কিন্তু আপনার বউ রাখে না। বউ রাখে মন থেকে, ইচ্ছা, ভাল লাগে। একটা বন্ধু, একটা ভালোবাসার মানুষ, একটা সবসময় গপ করার মতন বন্ধু বান্ধব, এরকম। আর যদি বউ মনে করেন তে তো হইল না। এটা হচ্ছে বউ না, এইটাই বউ, এইটাই বন্ধু, এইটাই সব আসলে। মানে আপনি যদি মনে করেন না এটা বড় ঘরের বউ, আর মনে করেন কাজের বুয়া, হইল না। এইটাই বন্ধু, এইটাই সব কিছু, এইটাই সব। ফ্যামিলির মধ্যে কাজে ঝগড়া হয়, এক হাতে তালি বাজে না তো। ওই বললাম না, কাজে ঝগড়া তুমি যতই করো না কেন, থাকতে কিন্তু আমার সাথেই হইব। ঠিক না? কাজে ঝগড়া করলে লাভ আছে? এই যে আমির খানকে তো চিনেন? হ্যাঁ, চিনি। আমির খানের এই যে কিছুদিন আগে একটা মুভি বের হয়েছে আর কি, নামটা কি জানি, সিতারা তারা নাকি, হ্যাঁ সিতারে জামিন পার, একটা মুভি বের হয়েছে আর কি। ওই মুভির একটা ছোট্ট সংলাপ, মানে ছোট্ট একটা ডায়লগ ভাইরাল হয়েছে। ভাইরালটা এরকম, আমির খান বলতেছে ওর ওয়াইফকে বা ফিয়ন্সি, মানে হবু বউকে বা গার্লফ্রেন্ডকে আর কি, যে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগে, যেই জিতুক হারবে তো সম্পর্কটা, মানে আমাদের মধ্যে জিতার তো কিছু নাই। না। এবং খুব সুন্দর করে একটা কথা বলে যে আমি যদি তোমার সাথে ঝগড়া করি
তোমার সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, যেটা আপনি একদম প্রথমে বলছিলেন হুম। যে তোমার সাথে যদি আমার সম্পর্ক খারাপ থাকে আমি কিন্তু দুনিয়ার সাথে ফাইট করতে পারবো না। ফাইট করতে পারবো, হ্যাঁ। আর তোমার সাথে যদি আমার সবকিছু ঠিক থাকে তাহলে দুনিয়ার সাথে আমি ফাইট করা যায়। হ্যাঁ, আর ঝগড়া লাগুক সবকিছু লাগুক, কিন্তু এই ঝগড়ার মধ্যে আমরা যদি চিন্তা করি যে আমি জিতছি, আমার ইগো জিতছে, তাহলে কিন্তু আপনার সম্পর্কটা হারে যায়। সম্পর্ক ডিপোজিট, হ্যাঁ, তো ঝগড়া হবে, ঝগড়া হইতে থাকুক, কিন্তু নিজে জিতবো বললে সম্পর্কে নষ্ট করা যাবে না আসলে। আছে ভাই। আমি তো আপনি অনেক জায়গায় ঘুরি গাড়ি, আমি দেখি বুঝি কিছু। আপনার দেখা যায় একটা সময় মানুষ দিন শেষে একা হয়ে যায়, কিন্তু কই সময় থাকতে বুঝে না, দিন থাকতে বুঝে না আমি তো সন্ধ্যার পরে একা হয়ে যাব, দিন শেষে একা হয়ে যাব। এটা কিন্তু কোনো সময় মানতেও চায় না, বুঝতেও চায় না। এই জন্য আপনার সম্পর্কগুলো একটু কম নিয়ে হয় আর ট্রাভেল করে না। দেখুন ভাই, আপনি কখনো জীবনে একা থাকছেন, মানে ওরকম একা ফিল মানে অনুভব করছেন যে আমি আপনি তো অনেক একাই একা? থাকি সবসময়। মানে আপনি ওভাবেই মানে দুঃখবোধ ফিল করছেন যে আপনি অনেক একা, এরকম কখনো? হ্যাঁ, হয়, মাঝে মাঝে হয়ে যায় এরকম। আমি খুব একা, আমার থেকে ভালো লাগে না, কেউ নাই, আমার বন্ধু বান্ধব নাই, এরকম সামথিং মনে হয়। আবার মনে করি না, আমার তো অনেকেই আছে। আল্লাহ আমার যথেষ্ট দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার যখন মন খারাপ হয় আমি 2 রাকাত নফল নামাজ পড়ে লাই, মাশাআল্লাহ। মন ভালো। নামাজ পড়ে ট্রাই করবেন, দেখবেন মন ফ্রেশ হয়ে যায়। যারা টেনশনে থাকেন, যারা অনেক টেনশন, অনেক চাপ, কোনো কিছু ভালো লাগে না, রাতে ঘুম আসে না, 2 রাকাত নফল নামাজ পড়বেন না। আর ফজরের নামাজটা পড়তে পারলে তো আমি রিল্যাক্স, পুরো দিনই আপনার হয়ে যাবে তখন। পুরা দিনই আপনার। আমি শুনছি, আপনার মুরব্বীর কাছে শুনছি, ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে তারে নিয়ে আল্লাহ আমাদের নবীজি যুদ্ধ করতে যাবে আসলে। এটা আমি শুনছি আর আমি ওইভাবে তো আমার লেখাপড়া নাই, আমি বুঝি না তেমন। এবং একটা জিনিস বলা হয় যে আপনি একটা দিনের সবচেয়ে প্রিয় মানুষ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি আপনি ফজরের নামাজের সুন্নাত পড়েন, 2 রাকাত সুন্নাত যদি আপনি পড়েন, তাহলে আপনি সবচেয়ে দামি মানুষ পৃথিবীর। হ্যাঁ, রাইট। এটার একটা হাদিস আছে আর এটা কি। অনেকেই মানে, অনেকেই মানে না। আমার মনে হইতেছে যে আমি সবচেয়ে সুন্দর মানে কথাগুলো আপনার কাছ থেকে এখন শুনতেছি, কারণ এখনকার জেনারেশন আমাদের আমাদের ডিপ্রেশন, মন খারাপ, এগুলো নিত্যদিনের সঙ্গী, হ্যাঁ ভাই, বুঝছেন? এগুলি সবার হয়, এবং এটা অনেক ক্ষতিকর হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে। আমি এরকমও মানুষ দেখছি আপনার। আমি তো আগে ঢাকা শহরে হুম আসলাম অনেক দিন যাবত, পরে দেখছি আরই আপনার অনেক টাকা আছে, রাতে ঘুম নাই, অনেক কোটি কোটি টাকার মালিক, লাভ নাই, শান্তি নেই মনে। একটা যে শান্তি, একটা দিলের শান্তি, বউয়ের শান্তি নাই, ফ্যামিলির দিকটা চাপ, বউয়ের দিকটা চাপ, সন্তানের দিকটা চাপ, মানে শান্তিই নেই ওর। তো ওই টাকার দাম আছে? আমি বললাম আমিই ভালো, আল্লাহ আমার হ্যাপি রাখছে, মনে মনে বলতেছি। মাশাআল্লাহ। রিপন ভাই, আপনাকে যদি ধরেন একটা পাওয়ার দেওয়া হলো, কি পাওয়ার? যে বাংলাদেশের যে কোনো সেক্টরে মন্ত্রী হতে পারবেন আপনি, হ্যাঁ, কোন জায়গায় মন্ত্রী হতে চাইবেন? কি ঠিক না, করতে আমার পাওয়ার বাংলাদেশের দরকার নেই। বাংলাদেশে কি ঠিক করতে চাইবেন আপনি, বলেন তো? পাওয়ার না, এমনি তার সাধারণ মানুষ হিসেবে আপনি যদি বলা হয় যে আপনি বাংলাদেশে কোনো জিনিস ঠিক করতে চান, কোনো জায়গা, কোনো নিয়ম, কোনো কিছু, কোন জায়গায় কি করবেন? উন্নয়ন করবেন? না, আমি এটা করতে চাই না। আপনি উন্নয়ন করতে চান না বাংলাদেশের? না। ঠিকই আছে। এমনি তো বলবেন কেমন লাগতেছে, আপনি যে জীবনের প্রথম আজকে হচ্ছে এত লম্বা সময় এটা কথাবার্তা বলতেছেন, হ্যাঁ, আড্ডা দিতেছেন ভালোই আর কি। লাগতেছে। ভালোই ভালোই লাগতেছে। লাগতেছে, হ্যাঁ। যাক, আমাদের শেষ মোটামুটি, আমাদের গল্প, আমাদের কি শেষ? আমাদের আড্ডা শেষ ও মোটামুটি, আচ্ছা, ঠিক আছে। তো আপনি হচ্ছে যে প্রথমত আপনাকে ধন্যবাদ রিপন ভাই আসার জন্য, আপনার টিমকেও আচ্ছা, সজীব আপনার ভাই, টিমকেও ধন্যবাদ, সজীব ভাইকে ধন্যবাদ, সাগর ভাইকে ধন্যবাদ। এবং শহরের মানুষ হ্যাঁ। ভাই কেউ ভালো মানে এইটা দেখে না, আপনি নিজের চিন্তাই করে। শহর হয়েছে নিজের চিন্তা করতেছে, কে কি করতেছে এটা দেওয়ার সময় নেই। আর গ্রামও আপনার কেউ যদি কাজে লাগে, বললাম না, 500 জন একখান হয়ে যায়, মানে ওইটা একটা ভালোবাসা, ওইখানে কি হইতেছে ওইটা জানার জন্য, দেখার জন্য। আর শহরে তো কাজে লাগলেও সমস্যা নাই, কাজে লাগার সময় ফোন বের করে, এখন ফোন বের করে ভিডিও করে। হ্যাঁ ভাই, কিছু করার নাই, যেই নই যাই সবাই কন্টেন্ট বানায়। আর আমি যখন থেকে কন্টেন্ট বানাই তখন মানুষ ভিডিও কি জিনিস এটা চিনি না, খালি সিনেমা হলে গিয়া অ্যাস্ট্রোলজিয়া বয়া ছবি দেখতো। যখন ভিডিও বানাইতেন তখন কেউ কি বলছিল যেগুলো বানায় কি হবে, এমনি বানাইতেছস এই সেই? হ্যাঁ, অনেকেই অনেক কথা বলছে ভাই। গ্রামের মানুষ তো ভাই একটু হইলে আর একটু বানায় কয়, এটা তো জানেন। খুব খুব বেড়ায় রিপন বলে। খুব খারাপ হয়ে যাইতেছে, রিপন ছেলেটা
আসলে ভালো না, এগুলি কি ফাউলগিরি করতেছে, তাসিরা পাগল এগুলো কইছে? এটা কয়। হ্যাঁ, এখন কি কয়, এখন দেখা হয়? এখনো মানুষ তো বললাম না এইগুলি বলে, এখন এগুলোই বলে? এখনো এইগুলি বলে। আর আমার কাছে আসলে এই ধরেন অনেক দূর দূরান্ত থেকে ভালো ভালো মানুষ আসে, আসলে রিপন কিতা করে, হ্যাঁ আপনার অত বড় বড় নামি দামি গাড়ি মাইকু লইয়া, এই বড় বড় গাড়ি লইয়া হরে না বাড়িত, হরে তো মানুষে দেখিয়াম বুঝলা তাহে। আমি তো বুঝি ভাই, মানুষের রক্ত বুঝন যা। এরকম কাহিনী মানুষ- হয়েছে আপনার বাসায়? মানুষ হচ্ছে? যেরকম ভালো এসছে খারাপ বেশি। সত্য কথা ভাই। এই মুখ দিয়ে আপনি ব্যস্ত কামাইতে পারেন, এই মুখ দিয়ে আপনি মন জয় করতে পারবাম, এই মুখ দিয়ে সব কিছু করা যাইব। হুম হুম। মুখের কত পাওয়ার, মুখ এটা বিষ যেমন, এরকম ভালো বেশি। সত্য বলছেন। এরকম কাহিনী ঘটছে যে আপনার বাসাতে অনেক দূর দূর থেকে মানুষজন চলে আসছে? ভাই গতবার তো আপনার 4-5 জন আসছিল, এই যে আপনার এই বান্দরবন থেকে এক লোক আছে, রিপন ভাই আপনার সাথে থাকবো আমি 15 দিন। পরে আমার টিমের খবর দিলাম, ভাই আমার তো ঘুমের তো ডাক্তার তুলছে, আমি তো ঘুমাইতে পারছি না ভাই। পরে আমার টিম সাগর ভাই, নাইম ভাই উড়ে আছে একসাথে, ফোন দিতে দেরি হয়েছে, তারা তো একসাথে হাজির। আমি দিয়ে অবাক পরে কি হয়েছি। করলেন? পরে উনারে কত বাজে ম্যানেজ করে ভাই পাঠাইছে সজীব ভাই, এটা বলতে পারবো না আমি। তারপরে আরেকজন মুন্সি আসছে, ভাই কইতাছে রমজান মাস তো রিপন ভাই আপনার বাড়িতে থাকবো, আর যতদিন আছি আপনার বাড়িতে এই মিলাত না কি জানি বলে, ওই সুরা টুরা পাঠ করবো, থাকবো, খাইবো, ঘুরবো। আমি কইছি এটা কি সম্ভব? পরে আমি ম্যানেজারে ফোন দিলাম, ভাই এরকম ঘটনা। অদ্ভুত সব ঘটনা ঘটে আপনার সাথে। হ্যাঁ। এগুলো এগুলো ভালোবাসার প্রতীক আসলে, যে মানুষজন আপনাকে দূর দূর থেকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে ভালোবাসে, কিন্তু আমি তো আপনার ভাই চিনি না, আপনার হঠাৎ করে আমার বাড়িতে গেলে আপনার যে থাকতে তুমি এটা তো কোনো ইয়া নাই। সেটাও সত্য কথা। কেরে দেশ তো ভালো না, যুগ তো ভালো না ভাই। আর অলরেডি তো আপনার কাছ থেকে অনেকে অনেকবার পেজ নিয়ে চলে গেছে। পেজটা তো বিষয় না, সমস্যা হয়েছে আপনার ধরেন বালাটা আপনার আমি অ্যাকসেপ্ট করলাম, পরে রাতে দেখবাম আমিও নাই, আব্বা আম্মাও নাই, কেউ নাই, ঘরেও নাই, সব মারা। সতর্কতা থাকা জরুরি, সতর্ক থাকা। এই জন্য আপনার চিনি না, আমি হঠাৎ করে আমি আপনার রুমে তো আমি জায়গা দেবো না, আপনার রাতে থাকতে দেবো? না, অবশ্যই উচিত না। কারণ বিশ্বাস ঠিক আছে যে আমরা মানুষের প্রতি বিশ্বাস করবো, এই করবো, বাট নিজের সিকিউরিটিরও তো একটা ব্যাপার হ্যাঁ, আছে, হ্যাঁ। যে আমি কাউকে ওই চিনি না, অনেক ধরেন দূর থেকে চলে আসছে। হাতের 5টা আঙ্গুল তো সমান না, মানুষ তো সবাই সমান হতে পারে না। হুম হুম হুম। এটা আপনি কইলেও আমি মানতাম না, হাতে 5টা আঙ্গুল সমান না, মানুষ সবাই সমান না, কেউ ভালো খারাপ আছেই। এমন আছে দেখা যায় আমার একটা শত্রু গেল গা, পরে রাতে মাইরে দেওয়া এলো, হইতেই পারে। হতে পারে না, এটাই বাস্তব। আপনি মানতে হবে। আপনি এটা বাস্তব বললেই আমার মুখ থেকে একটা শব্দ বের হয়ে যায় যে কি আই লাভ ইউ? হ্যাঁ, বাট ওটা এখন যাই হোক। রিপন ভাই, আপনাকে জাস্ট শেষ কোশ্চিন করি ধরেন, হ্যাঁ। যে আপনার কাছে একটা আলাদিনের প্রদীপ আসলো, আপনার 3টা ইচ্ছা পূরণ করতে পারবেন, কি কি ইচ্ছা পূরণ করবেন বলেন? জীবনে কি কি ইচ্ছা আছে পূরণ করতে চান? আমার আব্বু আম্মুর নিয়ে হজ করে আসবো। মাশাআল্লাহ। এক। পরে আব্বু আম্মুর কি ইচ্ছা, হুম হুম মানে আছে না, আব্বু আম্মুর একটা ইচ্ছা আছে না, হুম হুম হুম। পরে ওইখান থেকে আরো 2-3টে ইচ্ছা পূরণ করে এলাম। আর আমার নর্মালি আমার কোনো ইচ্ছা নেই, আমি চাই সবাই নিয়ে সুখে থাকতে। মাশাআল্লাহ। দিন শেষে আপনার টাকাও নাই, কিছুও নাই, কাফনের পকেট নাই, কিন্তু হুম হুম। কাফনের পকেট কোনো নাই। পকেট নাই। তা আমার এই দুনিয়া দরকার নাই, আমার দরকার আখেরাত। মাশাআল্লাহ। শেষ কোশ্চিন আপনার, শেষ না মানে আপনার ফ্যান যারা আছে তাদেরকে আপনি কি বলবেন আজকে এখান থেকে, বলেন। এইটা হচ্ছে আপনার ক্যামেরা, বলেন। সবাই একটা কথাই বলতে চাই, মন দেয়া কাম করবা, কামের উপরে কোনো ঔষধ নাই। কাজ করলে মন, মানসিকতা, শরীর, স্বাস্থ্য সব কিছু ভালো থাকে। একটা সময় কাজ করতে করতে অনেক উপরে উঠা যাবে, আল্লাহ দেখবা ভালো মানুষে একটা সময় হাত ধরে উপরে টাইনা তুইলা নেয়, আর খারাপ মানুষও একটা সময় হাত ধরে তুইলা নেয়, দুজনটাই তুইলা নেয় উপরে। খারাপ মানুষের হাতটা এক সময় আল্লাহ ছেড়ে দেয়, হুম হুম। আর ভালো মানুষের হাতটা ছাড়ে না, ধরছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, আপনার অডিয়েন্স অনেক স্মার্ট। এটাই বাস্তব। আই লাভ ইউ। কথার মাধ্যমে অনেক ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আই এম দা রমজান শো, এটাই বাস্তব। আই লাভ ইউ।
ডান ভাই।